আসসালামু আলাইকুম। ধরেন আপনার কাছে একটা পেশেন্ট এসেছে পলিউরিয়া নিয়ে। পলিউরিয়া মানে কি? দিনে প্রায় তার 3 লিটারের বেশি ইউরিন আউটপুট হচ্ছে। সো যখন একটা মানুষের দিনে 3 লিটারের বেশি প্রস্রাব হয়, তখন আমরা অনেকগুলো কারণ চিন্তা করি। সো এর মধ্যে আমাদের পরীক্ষার পারপাসে গুরুত্বপূর্ণ কি? সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। সো ডায়াবেটিস ইনসিপিটাস আমরা কীভাবে ডায়াগনোসিস করি? সেটার জন্য একটা টেস্ট আছে। টেস্টটার নাম হচ্ছে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট। সো আজকের ভিডিওতে আমরা জানবো যে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টটা আপনি কীভাবে করবেন এবং কীভাবে সেটাকে ইন্টারপ্রিটেশন করবেন। সো প্রথমত ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট করার আগে আমাদেরকে কী ডিফারেন্সিয়াল নিয়ে আমরা মাঠে নামছি। আমাদের চিন্তা হচ্ছে যে একটা পেশেন্টের বেশি ইউরিন আউটপুট হচ্ছে কেন? সে কি বেশি পানি খাচ্ছে সেই জন্য তার বেশি ইউরিন আউটপুট হচ্ছে, নাকি তার বডিতে পানিটাকে ধরে রাখার জন্য কোনো উপাদান নাই? সো আমার বডিতে পানি ধরে রাখে কে? আমার বডিতে পানি ধরে রাখার জন্য একটা হরমোন আছে, সেটার নাম হচ্ছে ADH, মানে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ডাইউরেসিস মানে হচ্ছে বেশি বেশি প্রস্রাব বের হয়ে যাওয়া, প্রস্রাবের সাথে পানি বেশি বের হয়ে যাওয়া। সো এটা অ্যান্টি ডাইউরেসিস, তার মানে সে কী করে? সে পানিকে বের হইতে দেয় না। সো এখন যদি এরকম ঘটনা ঘটে, আপনার বডিতে হয় কোনো একটা কারণে এডিএইচ তৈরি হচ্ছে না, অথবা এডিএইচ তৈরি হচ্ছে ঠিকই কিন্তু এডিএইচ যেখানে গিয়ে কাজ করার কথা সেখানে কাজ করছে না, ওই রিসেপ্টরের সমস্যা, তখন এই দুই ক্ষেত্রেই আপনার যে কন্ডিশনটা অ্যারাইজ করবে সেটাকে আমরা বলি হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। এবং ডায়াবেটিস ইনসিপিটাসের পেশেন্টদের অনেক বেশি কী হবে? ইউরিন আউটপুট হবে এবং ইউরিনের সাথে অনেক বেশি পানি বের হয়ে যাবে। সো এখন এই পেশেন্টটাকে আমরা ডায়াগনোসিস করার জন্য কী করলাম? ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট করলাম। কারণ আমরা চিন্তা করি যে যখন একটা মানুষ পানি না খায় তখন আমাদের বডি কী চিন্তা করবে? বডি চিন্তা করবে ওকে ফাইন, এই লোকটা তো পানি খাচ্ছে না, তার মানে তার তো পানি বের করে দিলে সমস্যা, আমি পানিটাকে ধরে রাখার চেষ্টা করি। সো পানি যখন একটা মানুষ খাবে না তখন তার বডি তার পানিটা ধরে রাখবে, ধরে রাখলে তার প্লাজমা অসমোলারিটিতে তেমন একটা চেঞ্জ আসবে না। কিন্তু যদি এইরকম রোগ হয় যেখানে বডি আর পানি ধরে রাখতে পারছে না, এই মেকানিজম তার নষ্ট, তখন সে পানি না খেলেও সে কী করবে? সে ঠিকই তার ইউরিন আউটপুটটা চালায় যাবে, ইউরিন দিয়ে পানি বের করাটা চালানো যাবে। সো এই জিনিসটাকে আমরা চেক করার চেষ্টা করি ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টের মাধ্যমে। সো ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টটা কীভাবে আমরা করব? প্রথমে আমরা রোগীকে প্রিপেয়ার করব। রোগীকে বলবো যে ভাই আপনি অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়া করেন, কোনো সমস্যা নেই, পানি অ্যাজ ইউজুয়াল খান, এবং আপনি যেদিন আমার কাছে পরীক্ষা করতে আসবেন ওই দিন কী করবেন না? কোনো চা খাবেন না, কফি খাবেন না, স্মোকিং করবেন না। কেন? কারণ চা কফি বা খাওয়া বা স্মোকিং করা এই জিনিসটা কী করে? যে তার ডাইউরেসিসে একটা ইফেক্ট ফেলে। কারণ আমরা জানি চা কফি খেলে এমনিতেই একটু ডাইউরেসিস হয়। সো আমি টেস্ট করছি ডাইউরেসিসের জন্য, আবার যদি সে আগে থেকে এই জিনিসগুলো খেয়ে থাকে আমার টেস্টের ইন্টারপ্রিটেশনটা ভুল আসবে। এই কারণে 3টা জিনিস না করে দিতে হবে: চা, কফি, স্মোকিং। ওকে, এখন না করার পরে রোগী আমাদের কাছে আসলো অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়া করে। এখন রোগীর চিন্তা করতে পারে যে আমি তো সারাদিন পানি খাবো না, তাহলে আমি একটু বেশি বেশি পানি খেয়ে আসি, কারণ সারাদিন তো পানি না খেয়ে থাকতে হবে। এইটাও রোগীকে না করে দিতে হবে, বলতে হবে যে দেখেন আপনি অ্যান্টিসিপেশন করে যে আপনাকে পানি খাওয়া লাগবে না, এটা অ্যান্টিসিপেশন করে আপনি বেশি বেশি পানি খেয়ে আসতে পারবেন না। আপনি অ্যাজ ইউজুয়াল ফ্রি ফ্লুইড যতটুকু খান স্বাভাবিক দিনে অতটুকু পরিমাণে খাবেন। খাওয়ার পরে রোগী আমাদের কাছে আসলো 7:30টার সময়। 7:30 থেকে তাকে আমরা বললাম যে ওকে ফাইন, আপনার এখন থেকে পানি খাওয়া বন্ধ। তো 7:30 থেকে বন্ধ করার পরে 8:30টার সময় আমরা রোগীকে কিছু মেজারমেন্ট নিব। 3টা জিনিস মেজার করব। কি করব? রোগীর ওয়েটটাকে একটু মাপবো যে ফাইন তার ওয়েট কেমন আছে। 2 নাম্বার আমরা দেখব রোগীর প্লাজমা অসমোলারিটি কেমন। 3 নাম্বার আমরা দেখব রোগীর ইউরিন অসমোলারিটি কেমন। সো এগুলোকে আমরা কেন দেখি? ওয়েটটাকে আমরা দেখি যে রোগীর ওয়েটে কোনো চেঞ্জ আসে কিনা সামনে, কারণ তার তো পানি খাচ্ছে না, শরীর থেকে পানি বের হয়ে গেলে তার ওয়েট কমে যাবে। 2 নাম্বার হচ্ছে প্লাজমা এবং ইউরিন অসমোলারিটি কেন দেখি? এটা দেখে আমরা বোঝার চেষ্টা করি রোগীর ডায়াবেটিস ইনসিপিটাস বা এরকম জাতীয় কোনো সমস্যা আছে কিনা। কেন? কারণ আমরা জানি যে অসমোলারিটি মানে কি, যে আপনার কত ঘন একটা দ্রবণ আপনি চিন্তা করতেছেন সেটার উপর ভিত্তি করে আমরা অসমোলারিটির কথা চিন্তা করছি। এখন যেই মানুষটা ইউরিন দিয়ে অনেক বেশি পানি বের হয়ে যাবে, তাহলে ইউরিনটা কী হবে? খুবই পাতলা হবে, ইউরিনের অসমোলারিটি কম হবে। আর যেহেতু প্লাজমা থেকে পানিটা চলে গেল, তার মানে প্লাজমাটা ঘন হবে, তার মানে প্লাজমার অসমোলারিটি বেশি হবে। সো এইটাকে আমরা আসলে বের করার চেষ্টা করি। সো এই জন্য আমরা একদম সকাল 8:30টার সময় রোগীর প্লাজমা অসমোলারিটি দেখি, রোগীর ইউরিন অসমোলারিটি দেখি এবং রোগীর ওয়েট দেখি। আচ্ছা, দেখার পরে 8:30 থেকে 8:30টার সময় মেজার করলাম। তো এরপর থেকে আমরা কী করব? 2 ঘন্টা পর পর এটাকে মেজার করার চেষ্টা করব। এইভাবে আমরা 8 ঘন্টা পর্যন্ত মেজার করব। তবে যদি আমি 2 ঘন্টা পর পর মেজার করার মাঝখানে কোনো এক সময় পেয়ে যাই যে এই রোগীর প্লাজমা অসমোলারিটি বেড়ে গেছে, তার মানে রোগীর প্লাজমা থেকে পানি ক্ষয় হচ্ছে, তার প্লাজমা অসমোলারিটি 300-র বেশি বেড়ে গেল এবং ইউরিন অসমোলারিটি 600-র কম, 2 গুণ হিসেবে মনে রাখতে পারেন, প্লাজমা অসমোলারিটি 300-র বেশি বেড়ে গেল বা ইউরিন অসমোলারিটি 600-র কম, এই পর্যায়ে রোগীর ডায়াগনোসিস আমি সিল মেরে দিব যে ইয়েস, এই রোগীর ডায়াবেটিস ইনসিপিটাস। কেন? কারণ দেখেন যে মানুষটা এখন কোনো পানি খাচ্ছে না, তার কী হওয়া উচিত ছিল? তার প্লাজমা অসমোলারিটি কম থাকা উচিত ছিল, কারণ সে যদি আগেই পানি খেয়ে থাকে তার প্লাজমা অসমোলারিটিতে খুব একটা চেঞ্জ আসার কথা ছিল না। কিন্তু না, সে পানি না খাওয়া সত্ত্বেও তার প্লাজমা অসমোলারিটি বাড়ছে, 300-র বেশি হয়ে গেছে এবং ইউরিন অসমোলারিটি কমই আছে, 600-র কম। তখন আমার ডায়াগনোসিস হয়ে যাবে ডায়াবেটিস ইনসিপিটাস। আচ্ছা, ডায়াবেটিস ইনসিপিটাস ডায়াগনোসিস হওয়ার পরে আমাদেরকে চিন্তা করতে হবে এটা কি ক্রেনিয়াল নাকি নেফ্রোজেনিক। এখন আমরা কীভাবে এটাকে আলাদা করব? সো ক্রেনিয়ালে হচ্ছে এডিএইচ প্রোডাকশন হয় না, নেফ্রোজেনিকে হচ্ছে এডিএইচ কাজ করে না।
সো বোঝার উপায় হচ্ছে আপনি কি করবেন, বাইরে থেকে এডিএইচ এর মতো কাজ করে এরকম কোনো জিনিসকে যদি আমরা ইনজেকশন দিই, দেওয়ার পরে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। সো বাইরে থেকে আমরা একটা জিনিসকে ইনজেকশন দিই, সেটা হচ্ছে ডেসমোপ্রেসিন অ্যানালগ DDAVP নামে পাওয়া যায়। DDAVP এটা আমরা 2 মাইক্রোগ্রাম পেশেন্টের IM ইনজেকশন দিয়ে দিব। দেওয়ার পরে এবার আমরা মেজার করব যে তার প্লাজমা অসমোলারিটি এবং ইউরিন অসমোলারিটির মধ্যে কোনো চেঞ্জ আসে কিনা। কেন? কারণ DDAVP যদি দেন, ধরেন একটা মানুষের ADH ছিল না, সো ADH এর অভাবে ADH কাজ করতে পারে নাই, পেরিফেরাল রিসেপ্টর সব ঠিক ছিল কিন্তু ADH কাজ করতে পারে নাই, তার এই ডায়াবেটিস ইনসিপিটাস হয়েছে। সো যেই মুহূর্তে আমি ধরে নিচ্ছি তার ADH নাই, সো আমি বাইরে থেকে ইনজেকশন দিলাম ADH, তো এখন এই ADHটা গিয়ে কী করবে, এখানে কাজ করবে। সো কাজ করলে কি হবে, পেশেন্টের প্লাজমা অসমোলারিটি যেটা বেড়ে যাচ্ছিল সেটা কমে যাবে, নর্মাল অবস্থা চলে আসবে। ইউরিন অসমোলারিটি যেটা কম ছিল সেটা একটু বেড়ে যাবে। সো আপনি কি চেক করবেন, আপনি চেক করবেন এই যে পেশেন্টের ইউরিন অসমোলারিটিটা আগে কম ছিল, 600 কম ছিল, এটা কি বাড়লো কিনা, কতটুকু বাড়লো, 50%-এর উপর বাড়লো কিনা। সো আপনি যদি ইনজেকশন দেওয়ার পরে রোগীর ইউরিন অসমোলারিটি 50%-এর উপর বেড়ে যায়, তার মানে আপনার ডায়াগনোসিস কি, আপনার ডায়াগনোসিস ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস। মানে কি, মানে হচ্ছে পেশেন্টের আসলে ADH এর ডেফিসিয়েন্সি ছিল, দ্যাটস ওয়াই আপনি যখন তাকে ইনজেকশন দিলেন তখন তার ADH লেভেলটা বেড়ে গেল, এবং ADH লেভেল বাড়ার মাধ্যমে তার ডায়াউরিসিসটাকে প্রিভেন্ট করা হলো। এটা কিভাবে আমরা বুঝলাম, পেশেন্টের ইউরিন অসমোলারিটি বেড়ে গেছে, তার মানে ইউরিনটা ঘন হয়ে গেছে, ইউরিন দিয়ে পানি যাচ্ছে না, ইউরিনের মধ্যে ডায়াউরিসিস হচ্ছে না। আর যদি পেশেন্টের 50%-এর মতো না বাড়ে, তাহলে আমরা বুঝবো যে আমি যতই ADH দিই না কেন সেই ADH এখানে কাজ করতে পারছে না, তার এখানে রিসেপ্টরের সমস্যা। সো তার বডিতে ADH অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে, বাট সেই ADHগুলো যেখানে গিয়ে কাজ করবে আমাদের কালেক্টিং ডাক্টে সেখানে গিয়ে কাজ করতে পারছে না। দ্যাটস ওয়াই কী হচ্ছে, পেশেন্টের ADH দেওয়ার পরেও তার ইউরিন অসমোলারিটি 50%-এর উপরে বাড়ছে না, তখন আমাদের ডায়াগনোসিস হয়ে যাবে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। তাহলে আমরা 2 ধরনের ডায়াবেটিস ইনসিপিটাসকে চিনলাম। আর 3 নাম্বার যেটা, যে পলিডিপসিয়া। সো পলিডিপসিয়ার পেশেন্টকে তো আপনি শুরুতেই আইডেন্টিফাই করে ফেলবেন। পলিডিপসিয়ার পেশেন্টকে আপনি শুরুতে আইডেন্টিফাই কীভাবে করবেন, ওই যে আপনি যখন টেস্ট শুরু করবেন তখনই দেখবেন যে তার প্লাজমা অসমোলারিটি লো। হ্যাঁ, তার প্লাজমা অসমোলারিটি যদি আপনি লো দেখেন তাহলে তো বুঝে যাবেন আচ্ছা সে পানি খাচ্ছে না, এবং এই কারণে তার বডি ডায়ালিসিসও করতেছে না, তার প্লাজমা অসমোলারিটি লো হিসেবেই থাকছে, তখন আমাদের ডায়াগনোসিস হয়ে যাবে পলিডিপসিয়া। আরেকটা কথা এখানে জরুরি, সেটা হচ্ছে এই টেস্ট চলাকালীন সময়ে আপনি, এই যে আমরা বললাম যে 2 ঘন্টা পর পর রোগীকে আমরা চেক করি, 2 ঘন্টা পর পর রোগীকে আমরা কী চেক করি, 2 ঘন্টা পর পর রোগীকে আমরা চেক করব যে রোগীর এখন ওয়েট কেমন, এখন প্লাজমা অসমোলারিটি কেমন, এখন ইউরিন অসমোলারিটি কেমন, রোগীর থার্স্ট কেমন। সো অনেক ক্ষেত্রে হতে পারে যে রুগীর বডি ওয়েটটা কমে যেতে পারে, কারণ কি, যে এই যে যার ডায়াবেটিস ইনসিপিটাস তার যখন এত পানি বের হয়ে যাবে বডি ওয়েট অনেক বেশি কমে যেতে পারে। যদি 3%-এর উপর বডি ওয়েট কমে যায় তখন আমাদেরকে টেস্টটা আর কন্টিনিউ করা ঠিক হবে না, কারণ আমরা তখন ধারণা করব যে এই রোগী মানে খারাপ হয়ে যাবে, কারণ যেহেতু তার বডি ওয়েট কমে যাচ্ছে, বডি থেকে পানির পরিমাণ কমে যাচ্ছে, বডির মানে পেশেন্টের কন্ডিশন খারাপ হতে পারে। সো কখন আমরা টেস্টটাকে বন্ধ করে দিব, যখন আমি এই যে 2 ঘন্টা পর পর টেস্ট করছি, টেস্ট করার মধ্যেই যদি দেখি রোগীর 3%-এর বেশি বডি ওয়েট লস হয়ে গেছে, ওই টেস্ট আমার ওখানেই বন্ধ করে দিব। আর আরেকটা কখন বন্ধ করতে পারি, যখন আমি আমার এক্সপেক্টেড রেজাল্ট পেয়ে যাব তখন বন্ধ করে দিব। আর নয়তো আমি টেস্টটাকে 2 আওয়ারলি ফলো আপ করে 8 ঘন্টা পর্যন্ত চালাবো, এরপর আমি টেস্টটাকে বন্ধ করব। সো আশা করি এখন আপনাদের কাছে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট এবং এটা ইন্টারপ্রিটেশনটা খুবই সহজ মনে হবে ইনশাআল্লাহ। এটা কিন্তু FCPS এবং MRCP-র জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর প্লাস আমাদের FCPS এবং MRCP দুইটার জন্য কিন্তু আমাদের ব্যাচ আছে। FCPS-এর জন্য আছে আমাদের ডেভিডসন প্রো ব্যাচ, MRCP-র জন্য নোটস অ্যান্ড পাস মেডিসিন ব্যাচ আছে। সো যারা আগ্রহী তারা ইনশাআল্লাহ কমেন্ট করবেন এবং ভর্তি হয়ে যাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।